ওয়েলকাম বন্ধুরা, তোমাদের পরমাণুর গঠন এই অধ্যায়টা এখন চলছে। তো গত পর্বে আমরা করেছিলাম তেজস্ক্রিয়তা, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণুর মডেল। আজকে আমরা করব রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এবং সেই ত্রুটি সংশোধন করে বোরের পরমাণু মডেল। তো আজকের অধ্যায়টা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সেই জন্য বলছি, তোমরা এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো এবং দেখলে তোমরা এই অধ্যায়ের অনেক অংশই জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের অধ্যায়। রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা দেখেছি যে তিনি বলেছিলেন যে পরমাণুর হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে কেন্দ্রীয় অংশ আর একটা হচ্ছে বহিরঞ্চল। কেন্দ্রীয় অংশে থাকে হচ্ছে মূল পরমাণুর ভরটা অর্থাৎ প্রোটন থাকে এবং বহিরঞ্চলে থাকে ইলেকট্রন। বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ওই প্রোটনের যা কেন্দ্র যে তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো অ্যাকচুয়ালি পরমাণুর যে মডেল তার কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যায় কিন্তু রাদারফোর্ডের মডেল থেকেই। এই মডেলের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে পরমাণুর আরও উন্নত মডেল তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে রাদারফোর্ডের মডেলের একটা বিশাল গুরুত্ব আছে, কিন্তু এত কিছুর সত্ত্বেও রাদারফোর্ডের মডেলের কিছু ত্রুটি আছে যেটা পরবর্তীকালে সংশোধন করা হয়েছে। তো সেই ত্রুটিগুলো এখন আমরা জানব। 1 নম্বর ত্রুটি কি? 1 নম্বর ত্রুটি হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যদি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো তীব্র বেগে ঘুরতে থাকে, তাহলে কি হবে? ওই ইলেকট্রন থেকে এক ধরনের শক্তি নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে বিকিরণ হতে থাকবে। অর্থাৎ ইলেকট্রন শক্তি বিকিরণ করতে থাকবে কন্টিনিউয়াস তীব্র বেগে ঘোরার জন্য। তো ফলে কী হবে? ওর শক্তি ক্রমশ কমতে থাকবে এবং শক্তি ক্রমশ কমতে থাকলে কী হবে? ও কিন্তু ওই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আর ঘুরবে না। মানে কীরকম হবে? এইভাবে যে ঘুরতো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া সম্ভব নয়। তখন ইলেকট্রনগুলো কী করবে? ধরো এটা যদি কেন্দ্র হয়, তাহলে ইলেকট্রনগুলো কিন্তু আস্তে আস্তে তার ব্যাসার্ধ কমে যাবে, বেগ কমবে, ব্যাসার্ধ কমবে। কমে কী হবে? এইভাবে ব্যাসার্ধ কমতে কমতে প্যাঁচানো একটা স্পাইরাল টাইপের চলে আসবে, হয়ে এর উপরে আছড়ে পড়বে। তাহলে নিরবিচ্ছিন্নভাবে শক্তি সে বিকিরণ করবে এবং তার শক্তি ক্ষয় হতে থাকবে। শক্তি ক্ষয় হওয়ার ফলে তার বেগও কমবে এবং কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকবে এবং একটা সময় কী হবে? ও ওই যে পরমাণুর কেন্দ্রের উপরে আছড়ে গিয়ে পড়বে এবং দেখা যাবে যে এই পরমাণুর এই ইলেকট্রনের যে ঘূর্ণন কেন্দ্রকে ভিত্তি করে বৃত্তাকার পথে, এটা কিন্তু স্থায়ী হবে না এবং হিসাব করে দেখা গেছে এর স্থায়িত্ব মাত্র 10⁻⁻8 সেকেন্ড হবে। তার মানে বুঝতেই পারছো, এইভাবে ইলেকট্রনগুলো কখনোই প্রোটনকে কেন্দ্র করে ঘুরতে পারে না, অন্তত ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনুযায়ী। ঠিক আছে। 2 নম্বর ত্রুটি কি? 2 নম্বর ত্রুটি হলো যে এই তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন যখন প্রোটনকে কেন্দ্র করে ঘুরছে, তার একটা যে বর্ণালী সৃষ্টি হয় সেটা নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা। নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে যেমন সূর্যের বর্ণালী আমরা পাই, অর্থাৎ কি বিভিন্ন রঙগুলো একে অপরের সাথে মিলে আছে, এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু আমরা এই দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিচ্ছিন্ন রেখা বর্ণালী মানে বর্ণালীর বিভিন্ন বর্ণগুলো পরিষ্কার আলাদা আলাদা এবং মাঝখানে ফাঁক থাকে। এরকম একটা রেখার বর্ণালী
মাঝখানে এত কালো হয়ে আছে, আর একটা বর্ণালী এরকম, আর একটা বর্ণালী এরকম, আলাদা আলাদা করে, এটাকে বলে বিচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে, নিরবিচ্ছিন্ন কিন্তু বর্ণালী পাওয়া যায় না। সূর্যের আলোর যে বর্ণালী পাওয়া যায় পরপর একদম, মাঝখানে কোনো ফাঁক নেই, সেরকম কিন্তু বর্ণালী পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এই মডেলের সাহায্যে, রাদারফোর্ডের মডেলের সাহায্যে কিন্তু এর ব্যাখ্যাটা পাওয়া যায় না। অর্থাৎ রেখা বর্ণালী কেন সৃষ্টি হয় তার ব্যাখ্যাটা আমরা এই রাদারফোর্ডের মডেল থেকে বলতে পারি না বা ব্যাখ্যা করতে পারি না। এই দুটো মূল ত্রুটি। এছাড়াও আরও কয়েকটি ত্রুটি আছে, যেমন ধরো পরমাণুর যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে তার ব্যাসার্ধ সম্বন্ধে কিন্তু সঠিক ধারণা পাওয়া যায় না। কক্ষপথের সঠিক ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ এটা কিন্তু সঠিক ধারণা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাই না। এছাড়াও যে ইলেকট্রনগুলো ঘুরছে কক্ষপথে তাদের গতিবেগ, বেগ এবং শক্তি এই সম্বন্ধেও আমরা কিন্তু কোনো ধারণা করতে পারি না রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। তো এইগুলো হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তো এই হলো রাদারফোর্ড মডেলের ত্রুটি, যে ত্রুটিগুলো পরবর্তীকালে অনেকটাই সংশোধন করেছিলেন রাদারফোর্ডেরই ছাত্র বিজ্ঞানী নিলস বোর। তো বোরের পারমাণবিক মডেল, যেটা পরমাণুর যে গঠন, সেইটা আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা নিউটনের ব্যাপারে একটু বলে নিই, নিউটনটা কীভাবে আবিষ্কৃত হয়েছিল। দেখো, রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, প্রোটন এবং বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এরা বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এখন মানে পরমাণুর যে মোট ভর সেটা কিন্তু প্রোটনের ভরের উপরেই নির্ভর করে, কারণ ইলেকট্রনের ভর কিন্তু একদমই নগণ্য। তো প্রোটনের যা ভর একটা পরমাণুর ভর তাই হওয়া উচিত। হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু তাই হয়, একটা প্রোটনের যা ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভর তাই। কিন্তু অন্যান্য মৌলের ক্ষেত্রে পরবর্তীকালে দেখা গেল যে পরমাণুর যে ভর সেটা কিন্তু যতগুলো তার মধ্যে প্রোটন আছে তার ভরের থেকে অনেক সময় দেখা যাচ্ছে বেশি হচ্ছে পরমাণুর ভর। তো এই যে বাড়তি ভর, এটা কোথা থেকে এলো? বাড়তি ভরটা কোথা থেকে এলো? ইলেকট্রনের ভর তো নগণ্য, ইলেকট্রনের ভর দিয়ে ওটাকে ব্যাখ্যা করা যাবে না, তাহলে ওই ভরটা এলো কোথা থেকে? যেমন ধরো কার্বনে 6টা ইলেকট্রন আছে আর 6টা প্রোটন আছে। প্রোটন হচ্ছে 6টা, ইলেকট্রন হচ্ছে 6টা। বিজ্ঞানী মোজেল এক্স রে দিয়ে পরীক্ষা করে এই প্রোটন সংখ্যা বার করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তো সেই পদ্ধতিতে দেখা গেছে কার্বনের প্রোটন হচ্ছে 6টা। তো সেই হিসেবে কার্বনের পারমাণবিক ভর মানে পরমাণুর ভর হওয়া উচিত 6 একক, কিন্তু দেখা যাচ্ছে যে কার্বনের ভর হচ্ছে 12 একক। কার্বনের ভর হচ্ছে 12 একক। তাহলে এই বাড়তি 6 এককটা এলো কোথা থেকে? তখন বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা নতুন কণার কথা বললেন। তিনি বললেন নিশ্চয়ই এমন কোনো কণা আছে যার ভর একটা প্রোটনের ভরের সমান কিন্তু তার কোনো আধান নেই। ভর প্রোটন ভরের সমান কিন্তু আধান নেই, এবং তিনি তার নাম দিলেন নিউট্রন। নিউটনের অস্তিত্ব কিন্তু তখনও আবিষ্কৃত হয়নি বা বোঝা যায়নি, কিন্তু তিনি অনুমান করলেন যে এরকম একটা কণা থাকতে পারে পরমাণুর ওই কেন্দ্রে প্রোটনের সাথে, যার ভর আছে কিন্তু কোনো আধান নেই। আধান যদি থাকে তাহলে তো আবার পরমাণু অস্থায়ী হয়ে যাবে, কারণ আমরা জানি যে প্রোটনের যা আধান ইলেকট্রনের আধান একই কিন্তু বিপরীত। ফলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হওয়ায় তাদের মধ্যে কি হয়, এই পরমাণুতে আর কোনো
আধান থাকে না, পরমাণু নিস্তরিত হয়। এখন যদি নিউট্রনেরও আধান থাকে তাহলে তো আবার ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো তিনি কল্পনা করলেন যে নিউট্রনের কোনো আধান নেই, কিন্তু তার ভর আছে, ভরটা প্রায় প্রোটনের ভরের কাছাকাছি। তো যদি কার্বনের ক্ষেত্রে দেখি তাহলে কার্বনের ভর 12 একক, তার মানে প্রোটন যদি ছটা একক মানে 6টা প্রোটন থাকে, তাহলে বাকি 6 একক কোথা থেকে আসবে? ওই নিউট্রন থেকে, অর্থাৎ 6খানা নিউট্রন আছে। তো এই ধারণাটা করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড, এবং তিনি তার নামও দিয়েছিলেন নিউট্রন। এই ঘটনাটা 1920 সালের। পরবর্তীকালে 1932 সালে মানে ধারণাটা পাওয়া গিয়েছিল 1920 সালে রাদারফোর্ড দ্বারা। এই রাদারফোর্ডেরই ছাত্র 1932 সালে, তার নাম হচ্ছে জেমস স্যাডউইক। তিনি কি করলেন? বেরিলিয়াম ধাতুর পাতকে পোলোনিয়াম থেকে আলফা কণা যে নির্গত হয় সেইটা দিয়ে আঘাত করলেন, করে তিনি নিউট্রন এর খোঁজ পেলেন, নিউট্রন কণা আবিষ্কার করলেন এবং দেখলেন যে একটা নিউট্রনের ভর প্রায় একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান, কিন্তু নিস্তড়িত, তার কোনো তড়িৎ নেই। এটা হচ্ছে বেরিলিয়াম। তাকে আলফা কণা আমরা জানি যে দুটো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম পরমাণু বা হিলিয়ামের নিউক্লিয়াস, ব্র্যাকেটে আমি লিখে দিলাম আলফা। এটা থেকে কি পাওয়া গেল? কার্বন 6, 12 আর একটা নিউট্রন, যার ভর হচ্ছে 1 একক, আধান হচ্ছে 0, প্রোটন বা নিউট্রন কিছু নেই। তো এইভাবে নিউট্রন আবিষ্কার হলো। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো ছিল সেইগুলো সংশোধন করে 1913 সালে খেয়াল করো, তখনও পর্যন্ত কিন্তু নিউট্রন আবিষ্কৃত হয়নি। 13 সালে বিজ্ঞানী নিলস বোর একটা নতুন তত্ত্ব দিলেন পরমাণুর গঠন সম্পর্কে। তার এই তত্ত্ব কিন্তু অনেকাংশেই রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল তাকে ঢেকে দিল। বোরের পরমাণু মডেল মূলত 3টে প্রধান স্বীকার্যের উপর ভিত্তি করে তৈরি। সেই স্বীকার্যগুলো আমি এক এক করে বলবো, তবে তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি বলে নিই, সেটা হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপরে ভিত্তি করে গঠিত ছিল, রাদারফোর্ডের মডেল কিন্তু তার উপর ভিত্তি করে হলো না। বোরের মডেল যেটা, সেটা কিন্তু ওই তড়িৎ চুম্বকীয় তত্ত্বের উপর ভিত্তি করে হলো না। তিনি নতুন একটি তত্ত্বের সাহায্যে তার ব্যাখ্যাটা করলেন, সেটা হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্ক বিজ্ঞানী, তার যে কোয়ান্টাম তত্ত্ব ছিল সেই কোয়ান্টাম তত্ত্ব দিয়ে তিনি এটাকে ব্যাখ্যা করলেন। এখন কোয়ান্টাম তত্ত্বটা কি? কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে, দেখো এটা তো অনেক বড় ব্যাপার, কিন্তু সহজে সংক্ষেপে যেটা তোমাদেরকে আমি বলতে পারি সেটা হচ্ছে কি কোয়ান্টাম মানে কি, যে শক্তি যেটা বিকিরণ হয় বা শোষণ হয়, কেউ শক্তি ছাড়ছে কেউ শক্তি দিচ্ছে, সেই শক্তিটা কি হয় নিরবিচ্ছিন্নভাবে বিকিরণ হতে পারে না বা শোষণ হতে পারে না। কতগুলো ছোট ছোট প্যাকেটের আকারে, প্যাকেট আলাদা আলাদা, তো সেই প্যাকেট বা প্যাকেজগুলো কি বলা হয় একটা কোয়ান্টাম। বুঝতে পারছো? তার মানে নিরবিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস নয়, কিন্তু কতগুলো প্যাকেটের মতো আর কি। তো সেই রকম, আর এই প্যাকেটগুলো কি হয় মানে এর মাঝামাঝি কিছু হয় না, 1, 2, 3, 4 এরকম। মানে ধরো শক্তির যে কোয়ান্টাম তত্ত্বটা, ধরো সবথেকে ক্ষুদ্রতম যে কোয়ান্টাম যেটা, সেটা ধরো তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ধরো সেটা এইটুকু, কথার কথা বলছি। অ্যাকচুয়ালি এইটাকে যে ক্ষুদ্রতম যে পরিমাণ তাকে বলা হয় ফোটন, 1 ফোটন, ঠিক আছে? তো এর থেকে বেশি যেটা হবে সেটা কিন্তু এর গুণিতক হবে, অর্থাৎ এর 2 গুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে এরকম, কিন্তু এর 2.5 গুণ বা এর 2.65 গুণ এরকম হবে না।
তাহলে নির্দিষ্ট কতগুলো প্যাকেটের সমষ্টি বা কোয়ান্টার আকারে এগুলো বেরোতে থাকে শক্তিগুলো। তাহলে মোটামুটি তোমাদের একটা ধারণা হলো যে কোয়ান্টাম তত্ত্বটা কী। ঠিক আছে, তোমাদের আরেকটু সহজে বোঝানোর জন্য আমি বলি, ধরো কোনো একটা মানে মুদিখানা আইটেম, ধরো চিনি অথবা ডাল, আমরা মুদিখানা দোকানে যাই, মুদিখানা দোকানে গেলে আমাদের ইচ্ছে মতো যে কোনো পরিমাণ আমরা নিয়ে আসতে পারি, 250 গ্রাম, 500 গ্রাম, 400 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, যাই হোক সেটা আমরা করতে পারি। কিন্তু যদি শপিং মলে যাও তাহলে কি দেখবে যে সেখানে কতগুলো প্যাকেট করা আছে, হয়তো 500 গ্রামের প্যাকেট বা 250 গ্রামের প্যাকেট বা 400 গ্রাম সাধারণত হয় না, 500 গ্রাম, 250 গ্রাম বা 1 কেজি এরকম প্যাকেট করা থাকে। তো তোমাকে নিতে গেলে ওই প্যাকেট আকারে নিতে হবে, মানে নয় 2টো প্যাকেট, নয় 1টা প্যাকেট, নয় 4টে প্যাকেট, এরকম, তার মাঝামাঝি কিছু হবে না। তো এই কোয়ান্টাম তত্ত্বটা অনেকটা ওই রকম, ওই কতগুলো প্যাকেটের মতো। হ্যাঁ, আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কী ছিল, ওরকম প্যাকেট কিছু নয়, যত ইচ্ছে, মানে কন্টিনিউয়াস একটা সিস্টেম, তার মধ্যে থেকে যতটুকু তোমার দরকার ততটুকু নাও বা ততটুকু তুমি ছাড়ো। এই হলো মূল পার্থক্য। এইবার আসি বোরের পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো তাতে। প্রথম স্বীকার্য কি? প্রথম স্বীকার্য হলো যে পরমাণুর কেন্দ্রকে আবর্তন করার জন্য ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে সেগুলো কিন্তু যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না। কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদনযোগ্য বৃত্তাকার কক্ষপথ, অনুমোদনযোগ্য বা পারমিসিবল অরবিট, সেইগুলোতেই ঘুরতে পারে। যেমন ধরো এইখানে এটা হচ্ছে ধরো কেন্দ্র, তো এটা একটা বৃত্তাকার কক্ষপথ, এটা একটা বৃত্তাকার কক্ষপথ, এরকম নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথেই ঘুরতে পারে। মানে যে কোনো মাঝখানে যে কোনো এইখানে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরলো, এখানে একটা, এইভাবে না, কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে, যেগুলোকে বলা হয় পারমিসিবল অরবিট বা অনুমোদনযোগ্য কক্ষপথ। এই কক্ষপথের আর এক নাম হচ্ছে কক্ষ বা অরবিট। এক একটা কক্ষপথ এক একটা অরবিট। ঠিক আছে, এইবার এই কক্ষপথগুলো কী হয়, এই কেন্দ্রগুলো এরকম পরপর ক্রমবর্ধমান ব্যাসার্ধের বৃত্তাকার হয়, এরকম 7টা হয়। এই 7টার নাম কি? কে প্রথমটা, পরমাণুর যে নিউক্লিয়াস তার কাছে যেটা থাকে সেটা হচ্ছে কে, তারপরটা হচ্ছে এল, তারপরটা হচ্ছে এম, তারপরটা হচ্ছে এন, তারপরটা হচ্ছে কে এল এম এন ও পি কিউ, 1 2 3 4 5 6 7, এরকম 7টা কক্ষপথ সম্ভব। এর মাঝামাঝি কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারে না। এক একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তি নির্দিষ্ট। পরমাণুর কেন্দ্র থেকে সবথেকে কাছে যেটা বৃত্তাকার কক্ষপথ আছে, যা অর্থাৎ এর শক্তি যা, এল এর শক্তি তার থেকে বেশি, অর্থাৎ যত কেন্দ্র থেকে দূরে যাওয়া যাবে তত বৃত্তাকার কক্ষপথগুলোর শক্তি বাড়বে। তার মানে কি, কে এর যা শক্তি সেটা হচ্ছে এল এর থেকে কম, লেস দেন এম, লেস দেন এন, লেস দেন ও, লেস দেন পি, লেস দেন কিউ। বোঝা যাচ্ছে যে যত কেন্দ্র থেকে দূরে যাচ্ছে বৃত্তাকার কক্ষপথগুলোর শক্তি তত বাড়ছে। এটা কি শক্তির ক্রম, তাহলে যদি কেউ কে কক্ষপথে থাকে সেই ইলেকট্রনগুলোর কিন্তু শক্তি একই, যেগুলো এলে আছে তাদের শক্তিগুলো তাদের মতো করে একই। বোঝা যাচ্ছে এক একটা কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি একদম নির্দিষ্ট। আর কক্ষপথের সংখ্যাকে সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয়। এন, কে এর ক্ষেত্রে n = 1, এল এর ক্ষেত্রে n = 2, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ। এম এর ক্ষেত্রে হচ্ছে n = 3, এইভাবে। বোঝা গেল, n = 3 মানে এম কক্ষপথ, n = 1 মানে হচ্ছে কে কক্ষপথ। আর এই এনগুলো কি, অর্থাৎ কক্ষপথের সংখ্যাগুলোকে বলা হয় কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এইভাবেও বলা হয়। তাহলে প্রথম স্বীকার্যটা আমরা পেলাম যে
কি ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না, তারা কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই ঘোরে এবং প্রতিটা বৃত্তাকার কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে। 2 নম্বর কি? 2 নম্বর স্বীকার্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে ততক্ষণ কিন্তু সে কোনো শক্তি বিকিরণও করে না বা শক্তি শোষণও করে না। শক্তির বিকিরণ মানে শক্তি ছাড়া বা শোষণ, এ দুটো কিন্তু করে না যতক্ষণ একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সে ঘুরতে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি স্থির। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তি স্থির। ঠিক আছে। 3 নম্বর কি? 3 নম্বর হলো ইলেকট্রনগুলো যদি কোনো কারণে উত্তেজিত হয় বা শক্তি দেওয়া হয়, যেমন তাদেরকে তাপ দেওয়া হলো বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলো, তখন সে শক্তি শোষণ করে। শক্তি শোষণ করলে সে একটা কক্ষপথ থেকে আর একটা কক্ষপথে যায়। n ইজিক্যাল টু ধরো বা কে কক্ষপথ থেকে কে এল এম এরম কক্ষপথগুলো আছে। তো যদি শক্তি শোষণ করে তাহলে সে কে থেকে এলে যাবে, এল থেকে এমে যাবে, মানে শক্তি যদি তাকে দেয়া হয়, ঠিক আছে, লাফিয়ে যাবে আর কি। আবার এটা হচ্ছে শক্তি তাকে দেয়া হলে, আর যদি সে শক্তি বিকিরণ করে, ঠিক আছে, এটা হচ্ছে ধর শোষণ করলো, শক্তি বাইরে থেকে সে পেলো, আর বিকিরণ করলে কী হবে, উল্টোটা হবে। এখান থেকে মানে শক্তি বিকিরণ করে সে আগের কক্ষপথগুলোয় উপর থেকে নিচের দিকে সে নামতে থাকবে লাফিয়ে। এটা হচ্ছে বিকিরণ। শক্তি সে ছাড়ছে, তার শক্তি কমে যাচ্ছে। ঠিক আছে। যখন সে শক্তি পাচ্ছে তখন লাফিয়ে এক কক্ষপথে আর এক কক্ষপথে যেতে পারে। আবার শক্তি বিকিরণ করলে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে সে চলে আসতে পারে। ঠিক আছে। এখন দেখো, এই যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথ যাচ্ছে শোষণ করে বা বিকিরণ করে, এর মাঝামাঝি কিন্তু সে কোথাও থাকতে পারে না, নয় এই কক্ষপথে নয় তার পরের কক্ষপথে, মাঝামাঝি জায়গায় কিন্তু সে থাকতে পারে না। অ্যাকচুয়ালি এই কারণেই কিন্তু আমরা ওই বিচ্ছিন্ন রেখা বর্ণালীটা পাই, মাঝামাঝি কিছু নেই, নয় এদিকে নয় ওদিকে। ঠিক আছে। যেমন ধরো মই বেয়ে যখন ওটা হয়, মইয়ের নয় একটা ধাপে তুমি পা রাখতে পারো, নয় তার পরের ধাপে রাখতে পারো বা তার পরের ধাপে, কিন্তু দুটো ধাপের মাঝামাঝি জায়গায় কিন্তু তুমি পা রাখতে পারবে না। ইলেকট্রনগুলো এরকমই, মানে দুটো ধাপের দুটো শক্তি স্তরের মাঝামাঝি কোনো জায়গায় অবস্থান করতে পারে না। তো যেহেতু শক্তি স্তরগুলো নির্দিষ্ট, তাই যখন ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে তখন সে নির্দিষ্ট মানে তরঙ্গ দৈর্ঘ্যেরই শক্তি বিকিরণ করে, মাঝামাঝি কিছু হয় না। ফলে নিরবিচ্ছিন্ন বর্ণালী আমরা পাই না, কতগুলো আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী পাওয়া যায়, সেই জন্য রেখা বর্ণালীর সৃষ্টি হয়। তো এই হলো মোটামুটি বোরের পরমাণু মডেল, যেটা কিন্তু রাদারফোর্ডের মডেলের থেকে অনেকটা উন্নত, এবং রাদারফোর্ডের যে সমস্ত ত্রুটিগুলো ছিল সেটা অনেকটাই সংশোধন হয়ে যায় বোরের পরমাণু মডেল থেকে। ঠিক আছে। তো আজকে আমি তোমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পরে বোরের পরমাণু মডেল সম্বন্ধে এবং রাদারফোর্ডের পরমাণুর মডেলের ত্রুটি সম্বন্ধে তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে। আমি এর সাথে একটা তোমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের যে আলাদা আলাদা ধর্ম, সেইটা একটা চার্ট করে তোমাদেরকে আমি পরে দিয়ে দেব। ঠিক আছে। তো বন্ধুরা, তাহলে আজকে আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।